সো এখানে বোর ডায়াগ্রাম মডেল দেখানো আছে। এই মডেলের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে 11তম ইলেকট্রন এবং 19তম ইলেকট্রনের পজিশন দেখানো আছে। এখানে আমাকে গ নাম্বার বের করতে বলছে উদ্দীপকের সর্বশেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন ধারণ করে তা এল এবং এম এর মান হিসাব করে বের করতে হবে। সো এল এবং এম এর মান হিসাব করা মানে হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার কাউন্ট করে আমাকে ইলেকট্রন কয়টা থাকবে আমার সর্বশেষ শক্তি স্তরে সেটা হিসাব করতে হবে। সো সর্বশেষ শক্তি স্তর আমরা একটু আগে দেখলাম যে এখানে মোট 4টা শক্তি স্তর আছে। তাহলে 4 নম্বর শক্তি স্তরের জন্য আমার এন এর মান হবে কত? 4। এন এর মান হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরের নাম্বারের উপর আমাদের সহকারী শক্তি স্তরের নাম্বার ডিপেন্ড করে। সো এন এর মান যদি হয় 4, এল এর মান হবে আমাদের 0 হতে n-1 পর্যন্ত। দ্যাট মিন্স 0, 1, 2, 3 এগুলো হচ্ছে এল এর মান, এবং এল এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমাদের এম এর মান ভিন্ন ভিন্ন হয়। এল এর মান 0-র জন্য আমার এম এর মান একটাই পাই 0। এম এর মান এল এর মান 1-এর জন্য আমি এম এর মান পাই 0 ± 1। এল এর মান 2 এর জন্য আমি পাই 0 ± 1 ± 2, এবং এল এর মান 3-র জন্য আমি পাই 0 ± 1 ± 2 এবং ± 3। সো এই যে 0 ± 1 এখানে যতটা সংখ্যা আছে সেটাই আমাকে ইন্ডিকেট করে যে আমার ওইখানে মোট কয়টা উপশক্তি স্তর আছে। সো উপশক্তি স্তর কোনগুলা আশা করি বুঝতে পারছো। উপশক্তি স্তরগুলো হচ্ছে এই যে ধরো পি অরবিটাল যদি হয়, এটা পি অরবিটালকে আমরা যে 3টা ভাগে ভাগ করতে পারি সেই প্রতিটা ভাগগুলোকে বলা হয় উপশক্তি স্তর। সো প্রতিটা উপশক্তি স্তরে আমরা জানি হাইয়েস্ট 2টা স্পিনযুক্ত ইলেকট্রন থাকতে পারে। সো এখানে পি এর মান, এখানে তোমার যেহেতু 3টা তোমার উপশক্তি স্তর আছে সেখানে 2টা 2টা করে মোট কয়টা? 6টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এখানে মোট কয়টা উপশক্তি স্তর আছে সেটা যদি তুমি হিসাব করো তাহলে সেটা দেখবা যে এখানে আছে 1টা, এখানে হচ্ছে 5টা, এখানে হচ্ছে 7টা এবং এখানে হচ্ছে কয়টা? 9টা। সরি, এখানে 1টা, ওইখানে 3টা। এখানে দেখো 2টা, +1 -1 এবং 0, মোট 3টা। এখানে মোট 5টা এবং এখানে মোট 7টা। তাহলে এখানে একটার ভিতরে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে মোট 2টা ইলেকট্রন থাকবে এখানে। এখানে 3টা অরবিট, এখানে 3টা উপশক্তি স্তর, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে মোট 6টা থাকবে এখানে। তারপরে এখানে থাকবে 10টা এবং এখানে থাকবে 14টা। তাহলে টোটাল যদি কাউন্ট করো 2 + 6 + 10 + 14, দ্যাট ইজ 32। তার মানে 4 নাম্বার যেই শক্তি স্তর সেই শক্তি স্তরে মোট 32টা ইলেকট্রন থাকতে পারে। উদ্দীপকে উল্লিখিত ইলেকট্রন দুইটি আফবাউ নীতি এবং পলির বর্জন নীতি সমর্থন করে কিনা। আমরা জানি আফবাউ নীতিটা হচ্ছে বিল্ডিং আপ নীতি। আফবাউ হচ্ছে বিল্ডিং আপ, BUILDING, বিল্ডিং আপ। এখানে বিল্ডিং আপ বলতে আমরা কোন জিনিসটার বিল্ড আপ করতেছি সেটা হচ্ছে ইলেকট্রন যখন ভিন্ন ভিন্ন শক্তি স্তরে যখন যাবে, ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরে যখন যাবে, তখন সে কোন শক্তি স্তরে আগে যাবে সেই জিনিসটা ডিপেন্ড করে তার n+l এর যে মান সেটার উপর। সো n+l এর মান যত বেশি ধরে নেওয়া হয় সেই অরবিটালের বা সেই শক্তি স্তরের শক্তির মানও কি তত বেশি। তাহলে ইলেকট্রন সবচেয়ে কম শক্তি স্তরে প্রথমে যাবে, তারপর আস্তে আস্তে অধিক শক্তির অরবিটালগুলোতে যাবে। সো এখানে যে 2টা ইলেকট্রন দেওয়া আছে, একটা হচ্ছে 19তম ইলেকট্রন আর একটা হচ্ছে কি 11তম ইলেকট্রন। সো 19তম ইলেকট্রন যুক্ত যে অ্যাটমটা সেটাকে যদি আমরা এক্সাম্পলের জন্য নেই সেটা হচ্ছে পটাশিয়াম, এবং 11তম ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন হিসেবে থাকে সোডিয়ামের জন্য। এই 2টা অ্যাটমকে আমরা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করার জন্য নিলাম। তাহলে পটাশিয়ামের যে 19তম ইলেকট্রনটা সেটা যাওয়ার কথা ছিল কোথায়? যাওয়ার কথা ছিল আমাদের 3D-তে, কারণ 3s 3p-র পরে 3D অরবিটালে যাওয়ার কথা ছিল, বাট সে না যায় সে কোথায় চলে গেছে? 4s-এ। কারণ কি 4s-এ n+l এর মান তুমি যদি হিসাব করো n এর মান 4, l এর মান 0, বাট 3D-তে n এর মান 3 বাট d এর মান কত? 2। তাহলে মোট যদি হিসাব করি আমরা 4s এর যে শক্তির মান সেটা কম 3D-র তুলনায়।
এই কারণে 19তম ইলেকট্রনটা আগে 4s-এ চলে যাবে, তারপরে 20, 21, 22 সেগুলো 3d-তে যেয়ে পূর্ণ হবে। বোঝা গেল? তাহলে এখানে কি এটার জন্য অফ বাউন্ড নীতি ফলো করে। ঠিক সিমিলারলি 11তম ইলেকট্রনের জন্য সোডিয়াম যেটা নিছো সেটারও যখন ইলেকট্রন কনফিগারেশন করবা, সেটাও দেখবা একই সিকোয়েন্সে n+l রোল মেনে চলে। সো আউট বাউন্ড নীতি তো মানলো, এখন আমাদের পলির বর্জন নীতি সমর্থন করে কিনা সেটাও দেখতে হবে। সো পলির বর্জন নীতিটা কি? পলি বলছেন কোনো একটা অ্যাটমে, যে কোনো অ্যাটম হতে পারে, ধরো সোডিয়ামের, ম্যাগনেসিয়ামের, অ্যালুমিনিয়ামের, সেই অ্যাটমের ধরো একটাই যদি অ্যাটম হয়, ধরো এটা যদি পটাশিয়ামের অ্যাটমই হোক, ঠিক আছে, এখানে আলাদা দুইটা অ্যাটম না চিন্তা করে এখন আমরা চিন্তা করি ধরো এখানে একটাই অ্যাটম আছে, সেই অ্যাটমটা কার? পটাশিয়ামের ধরো অ্যাটম আছে। এখন এই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটাও আছে এবং 11তম ইলেকট্রনও কিন্তু আছে পটাশিয়ামের। তাহলে পটাশিয়ামের 19তম ইলেকট্রন, 11তম ইলেকট্রন একই পরমাণুর দুইটা ভিন্ন ভিন্ন ইলেকট্রনের জন্য যখন তুমি ভিন্ন 4টা কোয়ান্টাম নাম্বার যখন লিখবা, সে 4টা কোয়ান্টামের নাম্বারের 4টার ভ্যালু কখনোই সেম হবে না, অ্যাটলিস্ট যে কোনো একটার মান ভিন্ন থাকবে। সো অ্যান্সারটা যদি খেয়াল করে, এখন 11তম ইলেকট্রনের জন্য যেই 11তম ইলেকট্রন সেটার জন্য n এর মান যদি 3 নাও, l এর মান নিতে হবে 0, m এর মান নিতে হবে 0 এবং s এর মান হয় +½ অথবা -½ যে কোনো একটা নিতে হবে। এবং 19তম ইলেকট্রনের জন্য n এর মান হচ্ছে 4, l এর মান 0 এবং m এর মান 0, s এর মান +½ বা -½ আমরা +½ নিলাম এখানে। সো খেয়াল করো এই তিনটা ভ্যালু কিন্তু 11 এবং 19-এর জন্য সেম, বাট যে কোনো একটা ভ্যালু কি ভিন্ন হয়েছে। তাহলে যখন তুমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখবা, তখন সেটার ভিতরে খেয়াল করবা যে 3s-এর যে ইলেকট্রনটা সেটার যেই 4টা কোয়ান্টাম নাম্বার, সেটা কিন্তু তোমার এই যে 3d-তে না যেয়ে সে যে 4s-এ চলে যাবে, লাস্টে 4s1, এখানের জন্য যে 4টা কোয়ান্টাম নাম্বার, সেই 4টা কোয়ান্টাম নাম্বারে যে কোনো একটা মান ভিন্ন থাকবে। বোঝা গেল? সো এটা হচ্ছে পলির বর্জন নীতি সমর্থন। এবং গতে আমরা l এর ভ্যালু এবং m এর ভ্যালু বের করে আমরা মোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে আমার 4 নাম্বার শক্তি স্তরে সেটা আমরা বের করলাম। সো এখানে দুইটা কন্টেইনার দেওয়া আছে, 1 নাম্বার কন্টেইনার এবং 2 নাম্বার কন্টেইনারের মিশ্রণে 3 নাম্বার কন্টেইনারটা তৈরি হবে। গ নাম্বারে আমাকে বলছে উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর চাপের প্রভাব আছে কিনা সেটা ব্যাখ্যা করতে হবে। সো অনেকে এই পার্টে কনফিউজ হয়ে যেতে পারো, কারণ হচ্ছে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমরা কি করি, আমাদের বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা কাউন্ট করি। কিন্তু এখানে তোমরা যখন কাউন্ট করতে যাবা, অনেকে কি করতে পারো, এখানের যে 1 মোল এবং 2 মোল বিক্রিয়া করার সময় আমরা ইউজ করতেছি সেগুলা কাউন্ট করে এ পাশে মোট মোল সংখ্যা 3, এ পাশে মোট মোল সংখ্যা 2 এরকম কাউন্ট করে ফেলতে পারো। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। আমরা যখন লা-শাতিলের নীতি যখন অ্যাপ্লাই করি, সেই নীতিটা আমাদের একটা রিয়াকশনের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে। সো এই রিয়াকশনটাকে যেরকমভাবে লেখা আছে সেটার উপরে ডিপেন্ড করবে যে ওই রিয়াকশনের উপরে চাপের কোনো প্রভাব আছে কি না। ওই রিয়াকশনটা ঘটানোর জন্য বিক্রিয়কগুলো তুমি কি অ্যামাউন্টে নিলা, এটাকে 1 কেজি, এটাকে 1 মন, 1000 কেজি, তুমি যত অ্যামাউন্টও নাও না কেন, চাপের প্রভাব কিন্তু কি অ্যামাউন্টে নিছো সেটার উপর ডিপেন্ড করবে না। কিসের উপর ডিপেন্ড করবে? তোমার স্টকিওমিতির উপর। অর্থাৎ এই রিয়াকশনটা যেভাবে লেখা আছে, সেই লেখার সময় এ এর সামনের যেই সহগ, বি এর সামনের যেই সহগ, সেই সহগগুলোকে যোগ করে যত মোল সংখ্যা পাবা, সেটা যদি উৎপাদের ক্ষেত্রে মোট মোল সংখ্যা সমান হয়, তাহলে চাপের কোনো প্রভাব কিন্তু থাকবে না। বোঝা গেল? তাহলে এখানে চাপের কোনো প্রভাব নেই। সাম্যাবস্থায় উদ্দীপকের উৎপাদের মোল সংখ্যা নির্ণয় করা সম্ভব কি না। সো প্রশ্ন মতে আমাদের যেই দুইটা পাত্র যখন আমরা মিক্স করছি, তখন পাত্রের কেসি এর মান দেওয়া আছে। সো কেসি মানে হচ্ছে বিক্রিয়ার সাম্যদ্রব্যক। সো সাম্যদ্রব্যক আমাদের কখন দেওয়া থাকে? সাম্যাবস্থায়। তাহলে এই বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে, সেই সাম্যাবস্থা পৌঁছানোর সময় সাম্যদ্রব্যকের মান দেওয়া আছে 50। এই বিক্রিয়াটা 25 ডিগ্রি সেলসিয়াসে সংঘটিত হয়েছে বলা আছে এটা, এবং বিক্রিয়াটাও তোমাকে লিখে দেওয়া আছে। সো এইটা ব্যবহার করে তুমি উৎপাদের মোল সংখ্যা নির্ণয় করা সম্ভব কি না। সো অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা দেখে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। সো গ নাম্বারটাতে খেয়াল করো। সো এটার কোনো বিক্রিয়কের মোট মোল সংখ্যা উৎপাদের মোট মোল সংখ্যার সমান, তাই এটার কোনো চাপের প্রভাব নেই। বাট খ নাম্বারে আমাদের কি করতে হবে, দেখাইতে হবে যে এই
উপরের প্রশ্নে ডাটাগুলো ইউজ করে সাম্যাবস্থায় মোট উৎপাদের মোট মূল সংখ্যা বের করা সম্ভব কিনা। সো প্রথমত আমাদের যেহেতু কেসির ভ্যালু দেওয়া আছে প্রশ্নে, সো কেসি বের করার জন্য আমরা যে অ্যাপ্রোচটা নেই সেই অ্যাপ্রোচটা হচ্ছে প্রথমে আমরা রিঅ্যাকশন লিখি। রিঅ্যাকশন লেখার পরে বিক্রিয়ার একেবারে শুরুর মুহূর্তে আমি আমার কোন বিক্রিয়কটা কী পরিমাণে নিয়েছিলাম আমি বিক্রিয়া করার জন্যে, A2 কে নিছি 1 মোল, B2 কে নিছি 2 মোল, সেই অ্যামাউন্টটা আমরা লিখি। এবং বিক্রিয়া যখন শুরু হয়েছে তখন কিন্তু কোনো উৎপাদই তৈরি হয়নি, তাহলে উৎপাদের পরিমাণ 0। বিক্রিয়া যখন সাম্যাবস্থা পৌঁছাবে তখন আমরা এই জিনিসটাকে T=T দিয়ে প্রকাশ করি। তো সাম্যাবস্থায় যখন পৌঁছাবে তখন অবশ্যই বিক্রিয়ক কিছু পরিমাণ হ্রাস পাবে, উৎপাদ কিছু পরিমাণ বাড়বে। সো বিক্রিয়ক এবং উৎপাদের হ্রাসের জন্য যে আলফাটা এখানে ইউজ হবে বা বিয়োজন ধ্রুবকটা ইউজ হবে, সেই বিয়োজন ধ্রুবকটাকে আমরা আলফা ধরে নিলাম। তার মানে 1 মোল A2 থেকে আলফা মূল যদি বিয়োজন হয় তাহলে 2 মোল B2 থেকেও কিন্তু আলফা মূল বিয়োজন হবে, কারণ কোনটা থেকে কত মোল বিয়োজন হবে সেই জিনিসটা তুমি তার স্টকিওমিতি থেকে বুঝতে পারো। মানে তাদের সামনে সমতা করার সময় যে সংখ্যার ভ্যালুটা থাকে সেটাই তোমার এখানে কত মোল বিয়োজন হবে সেটাতে ব্যবহৃত হবে। তাহলে এ থেকে যদি আলফা যায় বি থেকেও আলফা যাবে, এবং এ থেকে আলফা গেলে বিতে এই বিক্রিয়ক থেকে যদি 1 মোল যায় তোমার উৎপাদে সেখানে ডাবল তৈরি হয়। তাহলে বিক্রিয়ক থেকে যেহেতু আলফা পরিমাণ বিয়োজন হয়েছে তোমার উৎপাদে তৈরি হবে কত, 2 আলফা। ঠিক আছে, এই পার্টটা লাগবে না, সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা লাগবে না। তোমার যদি কেপি দেওয়া থাকতো তখন এটা লাগতো, বাট কেপি তো দেওয়া নাই আমাকে। সো আমাকে কি করতে হবে, এই যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে এই অ্যামাউন্টগুলো হচ্ছে সাম্যাবস্থায়, এটা তো আমরা বুঝতে পারছি যেহেতু T=T, এটা তো সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় আমার A2 এর যে ঘনমাত্রা সেটা কি হবে, সাম্যাবস্থায় মূল সংখ্যা ডিভাইড বাই ভলিউম। সো এখানে যেই কন্টেনারের ভিতরে আমি রিঅ্যাকশনটা করাইতেছি সেই কন্টেনারটা কিন্তু আমাদের সবগুলা গ্যাসের জন্য ফিক্সড, কারণ সবগুলা গ্যাসই কিন্তু আমাদের এই কন্টেনারে আছে। তাহলে সবগুলোর ক্ষেত্রে যে ভলিউম সেটা কিন্তু সেম হবে। সো কেসির যদি ইকুয়েশনে বসাও উপরে স্কোয়ার হবে এবং নিচে যখন গুণ করবা দেখবা ভলিউমটা কাটা যাবে। ভলিউম কাটা যাইলে এই ইকুয়েশন থেকে তুমি এখানে আলফা বাদে আর কোনো ভেরিয়েবল নাই, ফলে এখান থেকে আলফার মানটা বের করতে পারো। বাট আলফার মান যখন এই দ্বিঘাত সমীকরণটার সমাধান করবা আলফার ভ্যালু দুইটা বের হবে, একটা হচ্ছে 2.326 আর একটা হচ্ছে 0.924, যেটার ভিতরে আমাদের 2.326 গ্রহণযোগ্য না। এটার একটা রিজন আছে, রিজনটা হচ্ছে তুমি বিক্রিয়ার শুরুতেই হাইয়েস্ট বি কে নিছো 2 মোল, তাহলে বি থেকে তো 2.326 মোল বাদ যাওয়ার কোনো অপশানই থাকবে না, কারণ তুমি সর্বোচ্চই নিছো 2 মোল, 2 এর চেয়ে বেশি তো কখনোই বাদ যেতে পারবে না। এই কারণে এই আলফাটা হবে না। সো আলফা কত হবে, 0.934। সো আলফার মান যদি 0.934 হয় উৎপাদে তোমার টোটাল মূল সংখ্যা যেটা সেটা হচ্ছে 2 আলফা, সেটাও বের হয়ে যাবে এখানে। বুঝতে পারছো? ওকে, সো দুইটা পাত্র দেওয়া আছে, পাত্র এ এবং পাত্র বি। পাত্র এতে আছে তোমার চিনির দ্রবণ, পাত্র বিতে দেওয়া আছে তোমার এখানে ইথানলিক অ্যাসিডের 6 থেকে 10% সলিউশন। গতে তোমাকে বলছে উদ্দীপকের এ পাত্রের যৌগ থেকে বি পাত্রের যৌগের প্রস্তুতির ধাপসমূহ লেখো। সো চিনির দ্রবণ মানে হচ্ছে C12 H22 O11, এটা থেকে তুমি ভিনেগার প্রস্তুতি বা মল্ট ভিনেগার প্রস্তুতি অথবা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতির যে ধাপগুলো সেগুলো তোমাকে সমীকরণ সহ লিখতে হবে। সো আশা করি তোমরা জানো এখানে কী কী স্টেপগুলো থাকে। প্রথম স্টেপে কি করা হয়, এই চিনিটাকে ইনভার্ট চিনিতে কনভার্ট করা হয়। ইনভার্ট চিনি মানে কি, গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সো গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এইগুলোকে বলা হয় ইনভার্ট চিনি। সো এই কাজটা করতে তোমার ইনভার্টেজ এনজাইম ইউজ করতে হয়। সো এই ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে এই ইনভার্ট চিনি যখন তৈরি করবা সেই ইনভার্ট চিনি থেকে তোমাকে তারপর ইথানল তৈরি করতে হবে। সো CH3CH2OH। সো ইথানল অ্যালকোহল প্রস্তুত করলাম। এখানে তুমি যে এনজাইমটা দিবা সেই এনজাইমটা হচ্ছে জাইমেজ এনজাইম। সো জাইমেজ এনজাইমের দেওয়ার ফলে ইথানল যখন প্রস্তুত হবে সেই ইথানলকে আমরা লাস্টে জারণ করে দেব, এবং আমরা জানি অ্যালকোহলের জারণে অ্যাসিড তৈরি হয়। সো এখানে মাইকোডার্মা এসিটোব্যাক্টর নামে একটা ব্যাকটেরিয়া ইউজ করবো আমরা, সেটার উপস্থিতিতে আমাদের জারণ বিক্রিয়াটা ঘটবে, ফলে অ্যাসিড প্রস্তুত হয়ে যাবে। ওকে, এই ধাপগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখবা। আর ঘতে বলছে এ এবং বি পাত্রের যৌগের ভূমিকা খাদ্য সংরক্ষণে আলোচনা করো।
সো খাদ্য সংরক্ষণে চিনির কি ভূমিকা থাকে, ইথানোয়িক অ্যাসিডের কি ভূমিকা থাকে, এই ব্যাখ্যাটা তোমরা নিজেরা পারবে আশা করি। এটা আমার ব্যাখ্যা করার মতো কিছু নাই, এটা বইয়ে আছে এগুলো। ওকে, সো কেউ যদি চাও বিক্রিয়াগুলো মনে মিলাইতে, সেগুলো এখান থেকে মিলাই নিতে পারো, যে কোন প্রক্রিয়ায় কোন কোন এনজাইম ইউজ হবে এবং কত কত টেম্পারেচার ইউজ হইতে পারে আমাদের। সো দুইটা পাত্র, এ পাত্র বি পাত্র, সেটাকে মিক্স করাতে সি পাত্র হয়েছে। গতে তোমাকে বের করতে হবে উদ্দীপকের জৈব অ্যাসিডের ডাইমার হিসেবে কেন থাকে। সো CH3COOH এই একটা কম্পাউন্ড, এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড, এটা ডাইমার হিসেবে থাকার যে মেইন রিজন, সেই রিজনটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং। সো আমরা জানি CH3COOH এ হাইড্রোজেন বন্ধন দেখা যায়, এবং যে হাইড্রোজেন বন্ধন, যেই প্রকারের হাইড্রোজেন বন্ধন দেখা যায়, সেই হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে আণবিক হাইড্রোজেন বন্ধন। আণবিক হাইড্রোজেন বন্ধন মানে হচ্ছে সে তোমার অনেকগুলা যখন ইথানোয়িক অ্যাসিডের মলিকিউল থাকবে, একটা মলিকিউল আরেকটা মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হবে। সো CH3COOH সে পার্শ্ববর্তী আরেকটা CH3COOH এর সাথে তোমার হাইড্রোজেন বন্ডের মাধ্যমে আবদ্ধ থাকবে। আবদ্ধ থাকার মানে হচ্ছে তারা সবসময় একটা বন্ডের মাধ্যমে যেহেতু তোমার একসাথে জড়ে আছে, তাহলে তুমি যদি অনুবক্ষীন যন্ত্রের মাধ্যমে তাদের দেখতে চাও, তাহলে তাদেরকে কিন্তু তুমি আলাদা আলাদাভাবে দেখতে পারবে না, তারা একই সাথে অবস্থান করবে সব সময়। ফলে তাদের যখন আণবিক ভর তুমি কাউন্ট করবা, সেটাও কিন্তু দেখবা যে প্রত্যেকটার আণবিক ভরের ডাবল করে তুমি আণবিক ভর পাইতেছো। সো এই হাইড্রোজেন বন্ডন থাকার কারণেই সে ডাইমার হিসেবে কাজ করে। এবং হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার খুবই ইম্পর্টেন্ট একটা রিজন হচ্ছে এই OH মূলক যেটা, সেই OH মূলকের ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্স, সেই ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সের কারণে। সি পাত্রে জৈব অ্যাসিডটির বিয়োজন মাত্রা নির্ণয় করা সম্ভব কি না। খেয়াল করো, এখানে তোমার দুইটা পাত্রে দুইটাই কিন্তু অ্যাসিড নেওয়া আছে, একটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড HCl এবং আরেকটা হচ্ছে একটা মৃদ জৈব অ্যাসিড CH3COOH। আমরা জানি জৈব অ্যাসিডের জন্য হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রা, সেটা কিন্তু নর্মালি যে হাইড্রোজেন পুরা কম্পাউন্ডের যে ঘনমাত্রা, সেটা কিন্তু হয় না। এখানে দুইটা পাত্রে কম্পাউন্ডের যেই ঘনমাত্রা সেটা দেওয়া আছে, অর্থাৎ এই পাত্রে CH3COOH এর কম্পাউন্ডের ঘনমাত্রা দেওয়া আছে তোমার 0.002 মোলার, এবং HCl এর জন্য HCl কম্পাউন্ডের তোমার ঘনমাত্রা দেওয়া নাই, বাট সেটার pH দেওয়া আছে 2। তাহলে pH থেকে HCl এর ঘনমাত্রা বের করতে পারবা 10⁻⁻² মোলার। তাহলে এই যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে তোমার HCl এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে তুমি যদি এই HCl এর কতটুকু ভলিউম নিছো, সেই ভলিউম দিয়ে যদি তুমি মাল্টিপ্লাই করো মোল পার লিটার, সো মোল পার লিটার, আচ্ছা ভলিউমের ইউনিট তো লিটার, তাহলে তুমি বের করতে পারবা যে কি পরিমাণ তুমি হাইড্রোজেন প্লাস আয়ন পাবা HCl থেকে। সো এত মোল হাইড্রোজেন আমরা পাবো HCl থেকে। এখন আমরা CH3COOH থেকে কত মোল হাইড্রোজেন পাবো, সেটা কিভাবে বের করব? N of H প্লাস অফ CH3COOH, এটার সাথে আমরা ভলিউম গুণ দিতে হবে, তাহলে ঘনমাত্রার সাথে তোমার গুণ দিতে হবে কি আয়তন। সো H প্লাসের ঘনমাত্রা এখানে তো আমরা জানি না কত হবে, সেটার সাথে আয়তন গুণ দিতে হবে। সো এই পাত্রের আয়তন 0.02 লিটার, যেহেতু বলা আছে 20 ml, তাহলে এই যে মূল সংখ্যাটা বের হইলো, এই মূল সংখ্যাটা হচ্ছে তোমার এই পাত্র থেকে আসা যেই H প্লাসগুলা, সেগুলোর মূল সংখ্যা। তাহলে এই দুইটা মূল সংখ্যা তুমি যদি টোটাল যোগ করো, তাহলেই তুমি কি পাবা? সি পাত্রের টোটাল মূল সংখ্যা, হাইড্রোজেন আয়নের মূল সংখ্যা পাবা না? এখন সি পাত্রের ঘনমাত্রা কি জানো? সি পাত্রের কিন্তু pH দেওয়া আছে, তাহলে ঘনমাত্রা হবে কত? 10⁻².46 মোলার। তাহলে ঘনমাত্রা দেওয়া থাকলে এটার সাথে যদি আমরা সি পাত্রে দুইটা যেহেতু যোগ করে দিছি পাত্র, তাহলে দুইটার টোটাল ভলিউমটাই হবে এখানে সি পাত্রের ভলিউম, দ্যাট ইজ 0.03 লিটার। তাহলে এই যে মূল সংখ্যাটা বের হবে, এই মূল সংখ্যা হচ্ছে আমার পুরা দ্রবণে কত অ্যামাউন্টের H প্লাস আছে, কত মোল H প্লাস আছে সেটা। তো সেই অ্যামাউন্টটা কি আমাদের এই দুইটার মূল সংখ্যার যোগফলের সমান। তাহলে ইকুয়েশনটা যদি আমরা এখন লিখি, ঘ নাম্বারটা খেয়াল করো, HCl এর যে কনসেন্ট্রেশন সেটা আমাদের দেওয়া আছে 10⁻² মোলার,
এই 10⁻²⁰ এর সাথে তার আয়তন গুণ দিলাম, ফলে HCl এর থেকে যে H+টা আসছে সেই H+এর মোট মোল কত সেটা বের হয়েছে এটা। এবং ইথানোয়িক অ্যাসিড থেকে যে মোল সংখ্যাটা বের হবে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড থেকে যে H+টা বের হবে যে কনসেন্ট্রেশন নিয়ে, সেটার সাথে ইথানোয়িক অ্যাসিডের আয়তন, এটা সমান হবে কি আমাদের পাত্রের যে টোটাল ঘনমাত্রা সেটার সাথে পাত্রের টোটাল আয়তনের যে গুণফল করবা সেটা হচ্ছে পাত্রের টোটাল H+ এর মোল। এখন পাত্রের H+ এর ভিতরে তোমার HCl এর H+ও আছে, CH3 COOH এরও H+ আছে, তাহলে সেই CH3 COOH এর H+ এর ঘনমাত্রা কত সেটা কিন্তু বের করে ফেলতে পারবে এখানে এত মোলার। সো এখন আমরা জানি যে কোনো দুর্বল অ্যাসিডের জন্য H+ এর ঘনমাত্রা ইকুয়েশন হচ্ছে C ইন্টু বিয়োজন ধ্রুবক। তাহলে বিয়োজন ধ্রুবকের মান বের করবো কিভাবে, H+ এর ঘনমাত্রাকে C দিয়ে ভাগ দিয়ে। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। আর গতে তো আমি এক্সপ্লেন করলামই যে তোমার আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকার ফলেই CH3COOH তোমার এখানে ডাইমার অণু হিসেবে সে এক্সিস্ট করে। সো এটা ডাইমার যে স্ট্রাকচারটা সেটাও যদি এঁকে দিতে পারো তাহলে আরও ভালো মার্কস পাবা। আচ্ছা, 3টা মৌল দেওয়া আছে A, B এবং C, তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস তোমার এখানে দেওয়া আছে। সো বুঝতে পারতেছো এটা হচ্ছে সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। উদ্দীপক অনুসারে B এবং C এর প্রথম আয়নীকরণ শক্তির মানের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। সো BC বলতে তোমাকে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম বোঝাইতেছে। ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুইটার আয়নীকরণ শক্তি বের করার মানে হচ্ছে এই দুইটা থেকে প্রথমে তুমি একটা করে ইলেকট্রন বের করবা। সো একটা করে ইলেকট্রন বের করতে তুমি যখন ম্যাগনেসিয়াম থেকে বের করতে যাওয়ার পরে দেখবা যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা অলরেডি পূর্ণ অবস্থা আছে S অরবিটাল। সো আমরা জানি S অরবিটাল পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে সেই স্ট্রাকচারটা স্টেবল হয়। তাহলে ম্যাগনেসিয়াম সে ধাতু হিসেবে বা নিরপেক্ষ অবস্থায় সে অলরেডি স্টেবল ইলেকট্রন কনফিগারেশনে আছে, কিন্তু অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা কিন্তু স্টেবল না, কারণ পি এর ভিতরে একটা ইলেকট্রন আছে, সো এটা আনস্টেবল। সো আনস্টেবল থেকে একটা ইলেকট্রন বের করতে তোমার এত কষ্ট করতে হবে না, কিন্তু ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন বের করতে সেই স্টেবল যেই ফরমেশনটা আছে সেটা তোমাকে ভাঙতে হবে। সো অনেক বেশি পরিমাণ শক্তি দিতে হলে তোমার আয়নীকরণ শক্তির মানও কী হবে, বেশি হবে। তাইলে আয়নীকরণ এনার্জি অফ ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি সেটা আয়নীকরণ এনার্জি অফ অ্যালুমিনিয়ামের থেকে কী হবে, বেশি হবে। ওকে, বোঝা গেল। উদ্দীপকের A এবং C মৌলের অক্সাইডের প্রকৃতি ভিন্ন কিনা। সো A হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের অক্সাইড হচ্ছে Na2O, এবং C হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে Al2O3। সো আমরা জানি ধাতব অক্সাইডগুলো হয় অম্লধর্মী, তাহলে অ্যালুমিনিয়াম সোডিয়াম এই দুইটাই হচ্ছে অম্লধর্মী। বাট অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড একই সাথে অম্লধর্মী একই সাথে ক্ষারধর্মীও। দ্যাট মিনস অ্যালুমিনিয়াম অক্সাইড একটা হচ্ছে উভধর্মী অক্সাইড, বাট সোডিয়াম অক্সাইড যেটা সেটা হচ্ছে একটা ক্ষারধর্মী অক্সাইড। সো এগুলার যে বিক্রিয়াগুলো সে বিক্রিয়াগুলো লিখেই এক্সপ্লেন করে দিবা যে তাদের দুইজনের যে ধাতব অক্সাইড তাদের প্রকৃতি কি ভিন্ন ভিন্ন। তাহলে সোডিয়াম অক্সাইডের পানির সাথে রিয়েকশন, অ্যালুমিনিয়াম অক্সাইডের পানির সাথে রিয়েকশন করে ক্ষার তৈরি করে, এটা তাদের ক্ষারধর্মিতা। আর অ্যালুমিনিয়াম অক্সাইডের উভধর্মিতার জন্য রিয়েকশনগুলো দেখাবা। ওকে, এবং গতে তোমার ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের যে ইলেকট্রন কনফিগারেশনগুলো দুইটা লিখে তারপর এখানে তুমি কম্পেয়ার করবা যে কোন জায়গায় বেশি স্টেবল কোন জায়গায় কম স্টেবল কনফিগারেশন ভাঙতে হইতেছে। যে জায়গায় বেশি স্টেবল ভাঙতে হইতেছে সেইখানের ইলেকট্রন আসক্তি কি আয়নীকরণ শক্তি কি বেশি, যে জায়গায় কম স্টেবল ভাঙতে হইতেছে সেটার আয়নীকরণ শক্তি কম। আচ্ছা, দুইটা পাত্র 1 এবং পাত্র 2 সেটা মিক্স করে পাত্র 3 বানানো হয়েছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে 35.7 গ্রাম পার 100 ml অফ সলিউশন। তোমাকে গ নাম্বারে বলছে যে উদ্দীপক অনুযায়ী তুমি পাত্র 1-এর দ্রবণকে সম্পৃক্ত করতে আরও কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে তা হিসাব করো। পাত্র 1-এ তোমার সোডিয়াম ক্লোরাইড কতটুকু নেওয়া আছে সেটা কি বের করতে পারবে না? সেটা কিন্তু বের করা যাবে। কিভাবে? পাত্র 1-এ তোমার সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে 1 মোলার এবং আয়তন দেওয়া আছে তোমার 0.05 লিটার।
তো এই দুইটা গুণ করলেই কিন্তু তুমি এটার মোল সংখ্যা পেয়ে যাবা। তাহলে মোল সংখ্যার সাথে আমরা যদি আণবিক ভর গুণ দেই সোডিয়াম ক্লোরাইডের, তাহলেই কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ভর পেয়ে যাব কতটুকু নেওয়া আছে। এখন 50 ml দ্রবণে সোডিয়াম ক্লোরাইড কতটুকু থাকা লাগবে সম্পৃক্ত হইতে, সেই ইনফরমেশনটা কোত্থেকে পাবা? এই যে এখানে দ্রাব্যতার মান দেওয়া আছে যে 100 ml যদি দ্রবণ নেই, সেই 100 ml দ্রবণের ভিতরে তোমার যদি 35.7 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমরা দেই, তখনই সেটা সম্পৃক্ত হবে। তাহলে 50 ml সলিউশনের জন্য তাহলে কত নিতে হবে? 35.7-এর অর্ধেক অবভিয়াসলি। তাহলে এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি থাকতো এই পাত্রে, তখনই সেটা সম্পৃক্ত হবে। তাহলে যদি সেটার কম থাকে, তাহলে আমাদের কি করতে হবে? এক্সট্রা অ্যামাউন্টটাকে আরও অ্যাড করে দিতে হবে। উদ্দীপক অনুযায়ী 3 নং পাত্রে কোনো অধ্যক্ষেপ পড়বে কিনা সেটা গাণিতিকভাবে যাচাই করো। সো 1 নং পাত্র এবং 2 নং পাত্রের যে দুইটা লবণ আছে, সেই দুইটা দ্রবণকে আমি একসাথে মিক্স করলাম। মিক্স করাতে 3 নং পাত্রে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট রিঅ্যাকশন করে একটা লবণ তৈরি করবে, সিলভার ক্লোরাইড। সেই সিলভার ক্লোরাইডের যেই তোমার পারমাণবিক ভর সেটা দেওয়া আছে এবং সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফলও দেওয়া আছে 1.6 × 10⁻⁻10। আমরা বের করব সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল কত, সেটা বের করেই আমরা দেখব দ্রাব্যতার গুণফলের বড় আসে নাকি ছোট আসে, যাতে করে আমরা বুঝতে পারি যে অধ্যক্ষেপ পড়বে কি না। সো আয়নিক গুণফল বের করার জন্যে তোমার সলিউশনে সিলভার কতটুকু আছে আয়ন এবং ক্লোরিনের আয়তন কতটুকু আছে, সেই দুইটার যেই ঘনমাত্রা সেটা গুণ দিতে হবে। সো সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যখন তুমি দুইটা পাত্র অ্যাড করবা, কারণ যখন পাত্রগুলো আলাদা আলাদাভাবে ছিল তখন তাদের ঘনমাত্রা ছিল একটা। যখন তুমি একসাথে অ্যাড করে দিবা তখন তাদের কিন্তু ভলিউম আগের মতো থাকবে না। এটার 50 ml এর সাথে এটার 50 ml তুমি যখন অ্যাড করবে, তাহলে মোট 50 ml ভলিউম হয়ে গেছে। তাহলে তোমার ঘনমাত্রার যে ইকুয়েশন S = তোমার N/V, তোমার যখন ভলিউম চেঞ্জ করে ফেলবা, তাহলে অবভিয়াসলি তোমার ঘনমাত্রাও কি চেঞ্জ হইতে হবে, কারণ তুমি আর এক্সট্রা করে বাইরে থেকে তো আর মূল সংখ্যা অ্যাড করতেছো না, তুমি যা সোডিয়াম ক্লোরাইড দেওয়ার প্রথমেই দিয়ে ফেলছো। সো N এর মান তোমার ফিক্স থাকতে হইলে ভলিউম যদি বাড়ে, ঘনমাত্রা তোমার কমতে হবে। সো ব্যস্তানুপাতিক রিলেশন আর কি। সো আমরা তাহলে মিক্সচারে যেই সিলভার প্লাস আয়ন থাকবে তাদের ঘনমাত্রা কিভাবে বের করব? S1V1 / V মিক্স, এই সূত্র দিয়ে। তাহলে মিক্সচারের পূর্বে যেই S1V1 ছিল সেটা হচ্ছে সিলভার প্লাসের জন্যে, সিলভার হচ্ছে এটা থেকে আসবে। তো মিক্সচারের পূর্বে সিলভারের তোমার যেই ঘনমাত্রা সেটা ছিল 0.005 এবং আয়তন ছিল 0.05, এবং মিক্সচারের পরে তোমার আয়তন হচ্ছে 50 ml + 50 ml মানে 100 ml, দ্যাট ইজ 0.1 লিটার। তাহলে এখান থেকে তুমি সিলভার প্লাসের ঘনমাত্রা বের পেয়ে যাবে এত মোলার, এবং সেম এক্স্যাক্ট প্রসেস ইউজ করে আমি ক্লোরিন মাইনাসের ঘনমাত্রা বের করতে পারবো। এই 1 মোলার সাথে 0.05 লিটার ডিভাইড বাই নিচে 0.1 লিটার। তাহলে এই দুইটা অ্যামাউন্ট এখানে আমরা ইনপুট বসাইলেই KIPর মানটা বের করে ফেলতে পারবো। সো খেয়াল করো, আমরা KIP বের করার জন্য দুইটা আয়নের ঘনমাত্রা বের করে সেটাকে মাল্টিপ্লিকেশন করলাম, এবং করার পর দেখলাম আমাদের KSPর যে ভ্যালু সেটা হচ্ছে অনেক অনেক বেশি আমাদের আসছে KIPর মান। তার মানে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের এখানে মিশ্রণে অর্ধক্ষেপ পড়বে। আর গতে আমাদের 100 ml সম্পৃক্তের জন্য সোডিয়াম ক্লোরাইড দরকার ছিল এত, তাহলে 50 ml এটার অর্ধেক লাগবে, বাট আমাদের দ্রবণে ছিল কতটুকু সেটা বের করলাম এত। তাহলে আরও এক্সট্রা 14.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড অ্যাড করতে হবে ওখানে। XY4- যৌগে কি কি বন্ধন বিদ্যমান? প্রথমত যোগ, এই যে পর্যায় সারণী থেকে XYটা সিলেক্ট করি আমরা। 2 নং পর্যায়ে 13 নং যেই গ্রুপ, সেই পর্যায়ের ভিতরে আমরা জানি আমাদের বোরন থাকে, এবং 17 নং গ্রুপে আমরা জানি ফ্লোরিন থাকে। তাহলে XY4- বলতে আমাকে বোঝানো হয়েছে BF4-, এবং এটা তৈরি হয় কিভাবে সেখানে এক বিক্রিয়া দেখানো আছে। XY3 সাথে অর্থাৎ BF3 সাথে আমরা যখন F- অ্যাড করি তখন সেখানে BF4- তৈরি হয়। তাহলে BF4- এর ভিতরে অবশ্যই তোমার BF3ও যুক্ত আছে এবং F- ও এটার পার্ট হিসেবে আছে।
তাহলে BF3 যে যৌগটা সেটা আমরা জানি একটা সমযোজী যৌগ। এই সমযোজী যৌগের সাথে আমাদের ফ্লোরিন মাইনাস এটা তোমার সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে এখানে যুক্ত হয়, কারণ বোরনের অষ্টক অসম্পূর্ণ থাকে। তাহলে অষ্টক অসম্পূর্ণ থাকার মানে কি, তার একটা অরবিটাল খালি আছে, সেই ফাঁকা অরবিটালে ফ্লোরিন মাইনাস তার দুইটা ইলেকট্রন নিয়ে এসে সেখানে ইলেকট্রন শেয়ার করে। এই শেয়ারিংটাকে বলা হয় আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এটা হচ্ছে এক টাইপের বন্ধন, এবং আরেক টাইপের বন্ধন কি এখানে সমযোজী বন্ধন। তাহলে এই দুই টাইপের বন্ধন দেখা যায়। উদ্দীপকের বিক্রিয়ায় এক্স এর সংকরায়ন পরিবর্তন হয় কি না। সো বিক্রিয়াটা যখনই ঘটছে, বিক্রিয়ার পূর্বে এবং পরে এক্স কিন্তু দুই জায়গায় কিন্তু অবস্থান করে। এই অবস্থানের জন্যে তোমার স্ট্রাকচারটা হবে BF3, এবং পরবর্তী কেসে তোমার স্ট্রাকচারটা হয়ে গেছে BF4 মাইনাস। এখন আমরা জানি BF3-র জন্যে আমরা যদি সংকরায়ন সংখ্যা বের করার চেষ্টা করি, সেটার ইকুয়েশন হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বা যোজন ইলেকট্রনের সংখ্যা। সো বোরনের জন্য 2, 3, অর্থাৎ 3 প্লাস কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণু সংখ্যা। কয়টা একযোজী আছে? 3টা। আর এটার যেহেতু কোনো চার্জ নাই, তাহলে এটার সংকরায়ন সংখ্যা হবে 3। আর BF4 মাইনাসের জন্য এক্স যদি হিসাব করো, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু বোরনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 3টা থাকবে, প্লাস এই কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী হচ্ছে 4টা ফ্লোরিন। তারপরে এটার যদি কোনো চার্জ থাকে, সেটা অ্যানায়ন হইলে তুমি সেটা যোগ করবা অ্যানায়নের মান, আর ক্যাটায়ন হলে সেটা বিয়োগ করবা। সো ক্যাটায়ন তো নাই, অ্যানায়ন আমি 1 যোগ করলাম, ফলে এটা সংকরায়ন নাম্বার পাইলাম আমি 4। তাহলে এটাকে আমি sp3 সংকরায়ন বলবো, আর এটাকে আমি বলবো কত? sp2 সংকরায়ন। তাহলে এক্স এর সংকরায়নের কি পরিবর্তন হয়ে গেল না? sp2 থেকে sp3-তে কনভার্ট হয়ে গেল। সো কেউ যদি এই ব্যাখ্যাটা তোমার ইলেকট্রন কনফিগারেশন একে বোরনের যদি ব্যাখ্যাটা করতে চাও, সেটাও করলেও হবে, সমস্যা নাই। আমি তোমার এখানে এক্স এর মান বের করে ব্যাখ্যাটা দিলাম। ওকে, সো অ্যান্সারগুলো দেখে নাও কেউ যদি মিলাইতে চাও। তারপর লাস্টের ম্যাথটা দেখো। এখানে তোমাকে একটা চিত্র ডায়াগ্রাম দেখানো আছে, যেখানে তুমি গলনাঙ্ক বনাম পারমাণবিক সংখ্যার একটা গ্রাফ দেখতে পাইতেছো, যে আমি পারমাণবিক সংখ্যা যতই বাড়াইতেছি আমার গলনাঙ্ক কোন ট্রেন্ডে পরিবর্তন হইতেছে। তো সেই ট্রেন্ড থেকে আমাদের কিছু মৌল সিলেক্ট করা আছে, A, X, B, C। সো তোমাকে সেই এক্স মৌলের প্রভাবক হিসেবে কাজ করে সেটা ব্যাখ্যা করতে হবে। সো এক্স মৌল হচ্ছে আমাদের 28 নম্বর পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল। সো আমরা জানি 28 নম্বর পারমাণবিক সংখ্যা থাকে নিকেলের। সো নিকেল প্রভাবক হিসেবে কাজ করে, এটা আমরা জানি। কিভাবে জানি? কারণ নিকেল হচ্ছে একটা অবস্থান্তর ধাতু। সো অবস্থান্তর ধাতুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রভাবক হিসেবে কাজ করে, এইগুলো একটা কথা। তারপর হচ্ছে নিকেল প্রভাবক হিসেবে কাজ করে, বাট কোন ধরনের প্রভাবক? নিকেল কাজ করে অধিশোষণ প্রভাবনের মাধ্যমে। সো এই যে প্রভাবনের যে ক্রিয়াকৌশল, সেই ক্রিয়াকৌশলটা আমরা এই ভিডিওতে আলোচনা করব না, এটা আলোচনা করার অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। কেউ যদি এটার অ্যান্সার মিলিতে চাও, তাহলে তোমরা বই থেকে যে অধিশোষণ পদ্ধতিতে প্রভাবক কীভাবে কাজ করে সেই ব্যাখ্যাটা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি ঘটা আলোচনা করব। উদ্দীপকের বি, সি এবং উদ্দীপকের এক্স, বি এবং সি মৌলের গলনাঙ্কের এরূপ পরিবর্তনের কারণ কি? সো গলনাঙ্কের যে ট্রেন্ডটা দেখতে পাইতেছো, এক্সের যে গলনাঙ্ক সেটা বি এর চেয়ে বেশি এবং সি এর চেয়েও বেশি। তাহলে এক্সের গলনাঙ্ক সবচেয়ে বেশি, তারপর বি, তারপর সি। এটা হওয়ার রিজন কি? সো একটা এগুলো যেহেতু সবগুলো ধাতু নিয়ে আলোচনা করতেছি, এখন ধাতুগুলোর গলনাঙ্ক ডিপেন্ড করে ধাতব বন্ধনের উপর। তোমার ধাতব বন্ধন যত বেশি স্ট্রং হবে, সেই ধাতুটাকে গলাইতে তোমার তত বেশি শক্তি দেওয়া লাগবে। এটা তো কমন সেন্স, তাই না? তাহলে এক্স, ওয়াই, সি অর্থাৎ নিকেল, কপার এবং জিঙ্ক, এই তিনটা যে ধাতু আছে, সেই ধাতুগুলোর ভিতরে ধাতব বন্ধনের যদি আমরা ক্রম নিয়ে আলোচনা করি, সবচেয়ে বেশি ধাতব বন্ধন থাকে তোমার নিকেলে। কারণ কি? নিকেলে তোমার সঞ্চারণশীল ইলেকট্রন নাম্বার বেশি। সো সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা নিকেলের বেশি হওয়ার কারণে তাদের যে ক্যালাসটা সেটা মোর স্ট্রং থাকে। সো ক্যালাস থেকে তোমার সেই সঞ্চারণশীল ইলেকট্রনযুক্ত যেই ক্লাউডগুলো আছে সেখানগুলোকে তাদেরকে আলাদা করতে একটা থেকে আরেকটা তোমার বেশি পরিমাণ শক্তি দিতে হয়। আর বেশি পরিমাণ শক্তি দেওয়া মানে কি? গলনাঙ্ক বেড়ে যাওয়া। নিকেল থেকে তোমার কম পরিমাণ শক্তি দিতে হয় কপারকে। এটার রিজন হচ্ছে কপারের যে সঞ্চারণশীল ইলেকট্রন নাম্বার সেটা নিকেলের চেয়ে কম কিন্তু জিঙ্কের চেয়ে বেশি।
তাই তোমার এটার গলনাঙ্ক জিঙ্কের চেয়ে বেশি কিন্তু নিকেলের চেয়ে কম। এবং একেবারে লাস্টে জিঙ্কের কোনো বিজোড় ইলেকট্রনই থাকে না, তাহলে তাকে ভাঙ তার যে কেলা স্ট্রাকচারটা সেটা এত বেশি স্টেবল থাকে না। তো সেটাকে তুমি যখন তাপ দিবা এত বেশি হিট কিন্তু তাকে দিতে হয় না। বোঝা গেছে? এই কারণে তোমার জিঙ্কের যে গলনাঙ্ক সেটা কিন্তু খুবই কম। সো এটা হচ্ছে তাদের রিজন যে গলনাঙ্কের পরিবর্তনের।